বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সাকিব আল হাসান একদম পারফেক্ট ক্যারেক্টার। কেন আমি কথাটা বলছি, এই যে এখন শোনা যাচ্ছে জিম্বাবুয়ের এগেস্টে প্রথম 3টা টি-20 চট্টগ্রামে একটাতেও সাকিব খেলবেন না, তিনি সেই সময় ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন, সাকিবের ইচ্ছা। এবং ক্রিকেট বোর্ড সাকিবের এই চাওয়া মেনে নিতে বাধ্য, বরাবরই বাধ্য হয়েছে। কিন্তু মুস্তাফিজের বেলায় বা তাসকিনদের বেলায় পুরো উল্টো। মুস্তাফিজরা আইপিএল এর পুরো সময়ের এনওসি পান না এবং সেটার এগেন্স্টে ক্রিকেট বোর্ড নানা রকম খোরা যুক্তি দেয়, মুস্তাফিজদের সেটা মেনে নিতে বাধ্য হয়। সাকিব এইখানে ব্যতিক্রম, তিনি কোনো কিছু মানেন না, তার মতো করে সবকিছু করেন এবং ক্রিকেট বোর্ড সাকিবের মতো করেই সবকিছু মেনে নিতে বাধ্য হয়। এই আলোচনা আমি পরে আসছি, তার আগে বলি যে জিম্বাবুয়ের এগেন্স্টে সিরিজের জন্য একটা প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা করা হয়েছে এবং এই দলটাতে পার্টিকুলার কিছু ক্রিকেটার ডাকার জন্য নির্বাচক কমিটিকে একটা ধন্যবাদ সবার আগে দিতে হবে। এই প্লেয়াররা কারা? পারভেজ ইমন, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ এবং লেফট আর্ম অর্থোডক্স তানভীর ইসলাম। এখন কথা হচ্ছে যে আপনি খুব সহজেই প্রশ্ন করতে পারেন যে ভাই, এই 15 জনের বিশ্বকাপের মূল স্কোয়াডে এই 4 জন থেকে কেউ কি থাকবেন? একজন থাকার সম্ভাবনা প্রকট, সে কে এই মুহূর্তে নামটা আমি বলছি না। কিন্তু ব্যাকআপ প্লেয়ার তৈরি রাখার জন্য বাংলাদেশের বেস্ট পসিবল কম্বিনেশন বের করার জন্য সব মিলিয়ে এই প্লেয়ারদের ডাকাটা গুরুত্বপূর্ণ ছিল। স্পেসিফিক্যালি যখন ওই প্র্যাকটিস ক্যাম্পে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান নেই, তাদের দুজনকে প্রস্তুতি ক্যাম্পে না রাখাটা এটাও ভালো সিদ্ধান্ত। মুস্তাফিজ তাকে ওয়ার্কলোডের কথা বলেই তো আইপিএল থেকে নিয়ে আসা হচ্ছে বা তাকে এনওসি পুরো সময়ের জন্য দেওয়া হয়নি। তো স্বাভাবিকভাবেই তাকে ওই প্র্যাকটিস ক্যাম্পের সঙ্গে রাখা হয়নি। আর সাকিবের ব্যাপারটা তো শুরুতেই বললাম যে সাকিব এই সমস্ত কেয়ার করে না। আর সাকিব এখানে থাকা না থাকা আসলে খুব বেশি কিছু যায় আসে না, বরং সাকিব না থাকাতেই ক্রিকেট ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের জন্য একটু সুবিধা হবে যে সাকিব ছাড়াও কম্বিনেশন কিভাবে দাঁড় করানো যায়। এবং এখানে যে ক্রিকেটারদেরকে ডাকা হয়েছে তাদের অনেকটা ব্যাকআপ হিসেবে তৈরি রাখা। আপনি তো জানেন না যে বিশ্বকাপের আগে কেউ একজন বা একাধিক ক্রিকেটার ইনজুর্ড হবেন কিনা, আপনি তো জানেন না যে বিশ্বকাপ চলাকালীন কেউ ইনজুর্ড হবেন কিনা বা কারো ব্যক্তিগত কোনো প্রয়োজন বা সমস্যা তৈরি হবে কিনা। সেই কারণে পর্যাপ্ত সংখ্যক ব্যাকআপ প্লেয়ার তৈরি রাখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং 26, 27, 28 টানা 3 দিন যে ক্লোজ ডোর ম্যাচ সিনারিও প্র্যাকটিস সেশন চট্টগ্রামে হবে, সেখান থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, কোচ এবং নির্বাচকরা বিশ্বকাপের বেস্ট পসিবল কম্বিনেশন কিংবা কম্বিনেশনগুলো বের করার চেষ্টা করবে। হার্ড লাক টু আলিসাল ইসলাম, তার ইনজুরিটা যতটুকু জানি এখনো পর্যন্ত সেরে ওঠেনি বা ঠিক হয়নি, যে কারণে তিনি এই দলটা থেকে মিস আউট করে গেছেন। এবং এই দলটা থেকে মিস আউট করে যাওয়া মানে তার বিশ্বকাপে খেলার সম্ভাবনাও অনেকটাই কমে গেছে। সৌম্য সরকার স্টিল হি ইজ ইনজুর্ড, বাট সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওই মেসেজটা দিয়ে দেওয়া হয়েছে তিনি তার মতো করে রিহ্যাবের কাজটা চালিয়ে যান, বিশ্বকাপের দলে তিনি কনফার্ম। এবং এই যে প্রস্তুতি ক্যাম্পটার কথা আমি বলছি, 26, 27, 28 টানা 3 দিন ম্যাচ সিনারিও প্র্যাকটিসের কথা আমি বলছি, যেটা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই বলা হয়েছে, সেখানে সৌম্য সরকার প্রবাবলি কোনো কিছুই করবেন না। তিনি ব্যাটিংও করবেন না, বোলিংও করবেন না, ফিল্ডিংও করবেন না, বরং তিনি ইনজুরি কাটিয়ে ওঠার জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন টিমের সঙ্গে থেকে সেই প্রসেসটাই কন্টিনিউ করবেন। এবং এখনো পর্যন্ত সৌম্যর কাছে এটাই হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের মেসেজ। ঠিক একইভাবে আরেকজন এক্সট্রা ব্যাকআপ ব্যাটসম্যান নেওয়া হবে কিনা, কেননা এর আগে আমি আমার একটা ভিডিওতে স্পষ্ট করে বলেছিলাম যে বিশ্বকাপের 15 জনের 15 মেম্বার স্কোয়াডের 13 জন কনফার্ম, 14th বা 14তম মেম্বারটা হতে পারেন জুনিয়র তামিম। এবং জুনিয়র তামিমের হওয়ার সম্ভাবনা, এই যে বিশ্বকাপের একটা প্রিপারেশন স্কোয়াড দেওয়া হলো, এই স্কোয়াড দেখে আরও একটু পোক্ত হয়, কেননা এই স্কোয়াডে এনামুল বিজয় নেই, এই স্কোয়াডে নাইম শেখ নেই। অর্থাৎ প্রপার ওয়েতে আমরা যদি চিন্তা করি তাহলে বিশ্বকাপের 14 জন মেম্বার কনফার্ম হয়ে গেছে, ইনক্লুডিং তানজিদ তামিম। পারভেজ ইমনকে ডাকা হয়েছে, রাখা হয়েছে, ব্যাকআপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফিউচারের জন্য তাকে ওই গোলটা সেট করতে দেওয়া হচ্ছে, বা তিনি যে ফিউচারের জন্য বিবেচনায় আছেন সেটা তাকে জানিয়েই এই ক্যাম্পে রাখা হয়েছে। সো সব মিলে এই জন্য আমি শুরুতেই বলছিলাম যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্টকে কিংবা নির্বাচকদের এরকম একটা দল গঠন করার জন্য
যেটা বর্তমান এবং ফিউচার দুটোই চমৎকারভাবে রিফ্লেক্ট করছে, এরকম একটা দল গঠন করার জন্য তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া জরুরি। হাসান মাহমুদকে আনানো হয়েছে এবং প্র্যাকটিস ম্যাচ জিম্বাবুয়ে সিরিজেও তাকে খেলানো হতে পারে, আমি ঠিক জানি না। কেননা হাসান মাহমুদকে যদি 4 জন পেস বোলারের কথা, যেটা এর আগেও আমি বলেছি, শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এবং সাইফুদ্দিন, এই 4 জনের বাইরে পঞ্চম কোনো বলার যদি নেওয়া হয় পেস বোলার, সেই ক্ষেত্রে বিপিএল এর পারফরমেন্স বিবেচনায় হাসান মাহমুদের সম্ভাবনায় সাকিবের তুলনায়, পেস বোলার সাকিবের তুলনায় একটু মার্জিনে বেশি। বাট সব মিলে ব্যাকআপ প্লেয়ার কারা হতে পারেন, ব্যাকআপ প্লেয়ার কাদেরকে তৈরি রাখা উচিত, সেই বিবেচনাতেই দলটা তৈরি করা হয়েছে। এবং এখানে এক্সট্রা যে ব্যাটসম্যানের কথা আমি বলছিলাম, সেই এক্সট্রা ব্যাটসম্যানের রোলে আফিফ হোসেন ধ্রুবকে কিছুটা হলেও নির্বাচকরা বিবেচনায় রেখেছেন বিশ্বকাপের জন্য। সো আফিফ হোসেন ধ্রুবর জন্য ইটস এ হার্ড টাস্ক, অ্যাট দ্য সেম টাইম তার নিজেকে প্রুফ করার একটা অপরচুনিটি। আমি জানি না ধ্রুব কতটুকু নিজেকে মেলে ধরতে পারবেন। শামীম হোসেন পাটোয়ারি ইকুয়েশনের মোটামুটি বাইরেই চলে গেছেন সবকিছু মিলে। সো ওই একটা জায়গাতে আপনি এখন মনে করতে পারেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ যে মূল দলটা হবে সেটা চূড়ান্ত করার সিদ্ধান্তটা আটকে রয়েছে, যে একজন ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে সাকিব অথবা হাসান মাহমুদের একজনকে নেয়া, নাকি লোয়ার মিডল অর্ডারে বা বাংলাদেশের ব্যাটিং অপশন হিসেবে, এর আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে স্পিনিং অলরাউন্ডার হিসেবে কাউকে বিবেচনা করে, এবং সেই বিবেচনায় আফিফ হোসেন ধ্রুব সবার চাইতে একটু মার্জিনে হলেও এগিয়ে আছেন। লাস্টলি যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম সাকিব আল হাসান। সাকিব আল হাসান জানেন যে ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে অযৌক্তিকভাবে নানান রকম সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর চাপিয়ে দেওয়া হবে। সাকিব যেহেতু সুপারস্টার, টপ পারফর্মার, তিনি জানেন যে তার মতো করে সবকিছু পেতে হলে তার মতো করেই চলতে হবে, ক্রিকেট বোর্ডের চিন্তা ভাবনাকে খুব বেশি আমলে নেওয়া যাবে না। সাকিব ঠিক সেটাই করছেন, সেটাই করে আসছেন এবং সেটা করেই তিনি সাকসেসফুল। ক্রিকেট বোর্ড তার চাওয়া মেনে নিতে বাধ্য হয়। কিন্তু মুস্তাফিজদের বেলায়, তাসকিনদের বেলায়, শরীফুলদের বেলায় ক্রিকেট বোর্ড রীতিমতো তাদের হাতে হাত করা পুড়িয়ে রাখে, রীতিমতো তাদেরকে বাধ্য করে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মানতে। এর সবই যে অযৌক্তিক, অনুচিত সেটা আমি বলছি না, কিন্তু ক্রিকেটারদের ইন্টারন্যাশনাল লেভেলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে এক্সপোজার দেওয়া বা তাদেরকে বেটার অপরচুনিটি দেওয়া কিংবা তাদেরকে লম্বা সময় খেলার সুযোগ দেওয়া, এটা সব দেশই করে, ব্যতিক্রম ক্রিকেট বোর্ড। কেননা ক্রিকেট বোর্ড তাদের সঙ্গেই পেরে ওঠে, মুস্তাফিজদের সঙ্গেই পেরে ওঠে, তাসকিনদের সঙ্গেই পেরে ওঠে এবং তাদের উপরই সবকিছু চাপিয়ে দেয় যাদের সঙ্গে পেরে ওঠে। সাকিবের সঙ্গে পারে না, পেরে ওঠে না, যে কারণে সাকিবের ওপরে কোনো কিছু চাপাতেও পারে না, বরং সাকিব যেটা চান সেটাই ক্রিকেট বোর্ডের ওপর উল্টো চাপিয়ে দেন, ক্রিকেট বোর্ড মেনে নিতে বাধ্য হয়।